আসসালামু আলাইকুম। ব্যঞ্জন সন্ধির পর্ব ৮ বিষয়ক আলোচনা আপনাদের স্বাগত জানাচ্ছি। পর্ব ৭-এ যে বিষয়গুলো ছিল, পর্ব ৮-এ সেগুলো আমরা আরো বিশ্লেষণ করেছি বিভিন্ন উদাহরণের মাধ্যমে। এই উদাহরণগুলো অনেক ক্ষেত্রে বইয়ে করে দেয়া নেই, যেগুলো আমরা করেছি এখানে সেই নিয়মগুলি আবার আরেকবার আমরা এখানে বিশ্লেষণ করে নিব, দেখে নিব যে দিক যোগ বিজয়। তাহলে দিগ্বিজয়, যে কোনো বর্গের অল্পপ্রাণ ধ্বনির পর অর্থাৎ ক এর পর কি রয়েছে, ঘোষ অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি ব থাকলে অর্থাৎ বিজয়। বিজয় বানানের বিশ্লেষণ হচ্ছে ব হসন্ত যোগ রস্ব ই, অর্থাৎ আগে ব পরে রস্ব ই। ফলে ক এর সাথে ব থাকার কারণে এই ক হয়ে যাবে গ, অর্থাৎ ১ হয়ে যাবে ৩। আর পরীক্ষার জন্য আমরা পড়বো ৩ থেকে ১, অর্থাৎ এটিকে আমরা বলবো সংকেত দিগ্বিজয়। দিগ তারপর বিজয়, অর্থাৎ এখানে যুক্ত হয়েছে, এখানে ব গ এর সাথে ফলা হিসেবে যুক্ত রয়েছে, তাই গ হচ্ছে সংকেত। এই গ থাকার কারণে আমরা এটি ক দিয়ে বিশ্লেষণ করব। তাহলে প্রথম অঙ্গ স্বল্পপ্রাণ ধ্বনি ঘোষ অল্পপ্রাণ হবে। প্রথম অঙ্গ স্বল্পপ্রাণ ধ্বনি ক হয়ে যাবে গ। আর আমরা চেষ্টা করব গ থেকে, গ থাকলেই ক দিয়ে বিভাজন করতে, তাহলে বাকি অংশটুকু কিন্তু আমাদের বানানের মধ্যেই রয়েছে, যেমন দিক বিজয়, দিগ্বিজয়, দিক যোগ বিজয়। পরের অংশটুকু কি হবে, এটা বানানের মধ্যেই থাকবে। এরপর আমরা আরেকটা দেখব উদ্যম। উদ্যম শব্দটি এখানে আমরা দেখছি যে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ত, এরপর দ রয়েছে। দ কোন ধরনের বর্ণ? দ হচ্ছে ঘোষ অল্পপ্রাণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি। তার যে কোনো বর্গ মানে এটি হচ্ছে ত বর্গের ঘোষ অল্পপ্রাণ ধ্বনি। দম এটি দিয়ে শব্দ শুরু হয়েছে, ফলে ত আর দ মিলে এখানে হলো, এখানে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ত হয়ে যাচ্ছে দ, ত হয়ে যাচ্ছে দ। ফলে উদ্যম শব্দটি গঠিত হচ্ছে, এবং এই যে দ এখানে এটি হচ্ছে সংকেত, এবং এই দ থাকার কারণে আমরা প্রথম অংশ দিয়ে বিভাজন করলেই কিন্তু সন্ধি বিচ্ছেদ পেয়ে যাব। অর্থাৎ ৩ থেকে কিন্তু ১ হবে কোন ক্ষেত্রে? যখন পরীক্ষার জন্য খুব সহজভাবে বোঝার জন্য আমরা কোন শব্দের ৩ নাম্বার বর্ণ এগুলো থাকলে আমরা সেই বর্গে চলে যাব। সেটি হতে পারে ত বর্গ, যেমন ত, থ, দ। হতে পারে ক বর্গ, ক, খ, গ। আবার চ বর্গ, চ, ছ, বর্গীয় জ, এরকম। ফলে আমরা উদ্যম শব্দটি সন্ধি বিচ্ছেদ পাচ্ছি উৎ যুক্ত তম। এরপর আমরা পাচ্ছি উদ্গার। তাহলে উৎ এরপর কি পাচ্ছি, যে ত এরপর কি পাচ্ছি, গ। গ কি ধরনের বর্ণ? ঘোষ অল্পপ্রাণ। তাহলে যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ অথবা মহাপ্রাণ ধ্বনি যেটা দিয়েই থাকুক না কেন, আমরা বলেছিলাম প্রথমে যে 10টি বর্ণ দিয়ে কিন্তু যে কোনোটি দিয়ে একটি শব্দ হতে পারে। তারপরে এখানে গ হচ্ছে ঘোষ অল্পপ্রাণ। তাহলে ত কোন বর্গের? ত হচ্ছে ত বর্গের প্রথম ধ্বনি, ত, থ, দ। তাহলে ১ থাকলে হবে ৩, তাহলে ত এর জায়গায় হবে দ। ফলে আমরা দেখছি যে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ত, ঘোষ অল্পপ্রাণ দ হয়ে যাবে। আর সংকেত দ থাকার কারণে এই জায়গায় আমরা ত বসিয়ে দিলেই কিন্তু পেয়ে যাব উৎ যোগ গার, অর্থাৎ দ ৩, ত হচ্ছে ১। ৩ থেকে ১। আরেকটি উদাহরণ দেখবো আমরা উদ্গীরণ। উৎ যোগ গীরণ, যথারীতি এখানেও কিন্তু আগের যে নিয়মটি ছিল সেটির মতোই কিন্তু দেখাচ্ছে যে এখানে একই। উদ্গার, এখানেও গ, এই যে এটি অঘোষ, ঘোষ অল্পপ্রাণ। আর উদ্গীরণ এটিও কিন্তু ঘোষ অল্পপ্রাণ, গীরণ। গীরণ শব্দটির বিশ্লেষণ হচ্ছে গ হসন্ত যোগ রস্ব ই, অর্থাৎ ত অঘোষ অল্পপ্রাণ ত, এরপর ঘোষ অল্পপ্রাণ এখানে গীরণ, এর গ দিয়ে শব্দটি শুরু হয়েছে, ফলে এটি আমরা বিভাজন করছি এভাবে। যেহেতু ত অঘোষ অল্পপ্রাণ, তাই এটি হয়ে যাবে ঘোষ অল্পপ্রাণ, ত, থ, দ। এই যে ত, থ, দ হয়ে যাবে। ফলে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে ৩ থেকে ১-এ আমরা আসলে এটি পেয়ে যাব যে উৎ যোগ গীরণ। আশা করি আমরা ধরতে পেরেছি। তারপর উদ্ভব। এবার আমরা দেখি যে প, ফ, ব, ভ। তাহলে নিয়মটি হচ্ছে যে কোনো বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পর, অর্থাৎ এই যে ত অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পর একটি শব্দ শুরু হচ্ছে ভ দিয়ে, ভব। তাহলে ভব
এর ভ কোন বর্গের? প, ফ, ব, ভ, ম, প বর্গের। তাহলে প বর্গের ক্ষেত্রে আমরা পাচ্ছি যে যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ বা মহাপ্রাণ ধ্বনি, অর্থাৎ এই যে সূত্রটি সেটিকে সমর্থন করছে এই ভব থাকার কারণে। অর্থাৎ এই 10টি শব্দের মধ্যে কিন্তু 10টি বর্ণের মধ্যে কিন্তু একটি বর্ণ ভ, এই ভ দিয়ে কিন্তু শুরু হচ্ছে ভব। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ঘোষ অল্পপ্রাণ হবে, অর্থাৎ ত হয়ে যাবে দ। আর সংকেত, এই দ কে আমরা বলবো সংকেত, অর্থাৎ এই দ থাকার কারণে এই যে তিন, তিন হয়ে যাবে এক, অর্থাৎ দ থাকার কারণে আমরা সেটিকে এক দিয়ে বিশ্লেষণ করে নিব, অর্থাৎ উৎ যোগ ভব, এটি হচ্ছে উদ্ভব শব্দের সন্ধি বিচ্ছেদ। এরপর আমরা পাচ্ছি বাকজাল, বাক যোগ জাল। কেন এখানে গ হলো? যে বর্গীয় জ রয়েছে, বর্গীয় জ হচ্ছে ঘোষ অল্পপ্রাণ, অর্থাৎ এই যে নিয়ম, যে কোনো বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পর যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ যে কোনো একটা থাকলেই হবে। তাহলে ঘোষ অল্পপ্রাণ হচ্ছে এখানে বর্গীয় জ দিয়ে একটা শব্দ, সেটি হচ্ছে জাল। তাহলে যেহেতু জাল বসেছে শব্দটি, তাই বর্গীয় জ থাকার কারণে ক হয়ে যাবে এখানে গ। ফলে আমরা দেখতে পাচ্ছি বাকজাল শব্দটি গঠিত হচ্ছে এবং গ হচ্ছে এখানে সংকেত। এই গ থাকলে আমরা ক, খ, গ অর্থাৎ ক দিয়ে সন্ধি বিশ্লেষণ করব। বিশ্লেষণ করলে আমরা এখানে ক দিয়ে অংশটুকু পেয়ে যাব। ফলে আমরা দেখতে পাচ্ছি যে বাকজাল এখানে বাক যোগ জাল হিসেবে সন্ধি বিচ্ছেদ হবে। ঠিক একইভাবে বাগদেবী, বাক যোগ দেবী অর্থাৎ কথার দেবী। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক এর পর দ রয়েছে, দ হচ্ছে ঘোষ অল্পপ্রাণ। তাহলে ঘোষ অল্পপ্রাণ, এখানে নিয়ম বলছে যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ ধ্বনি ক, এরপর যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি। তাহলে দেবী, দেবীর দ হচ্ছে ঘোষ অল্পপ্রাণ ধ্বনি থাকলে এই যে অঘোষ অল্পপ্রাণ, অঘোষ অল্পপ্রাণ ক, ঘোষ অল্পপ্রাণ গ হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি উদাহরণ থেকে নিয়মে যাই, সেখানে আমরা পাচ্ছি এই গ হচ্ছে সংকেত, অর্থাৎ তৃতীয় বর্ণ ক, খ, গ, তৃতীয় বর্ণ সংকেত গ, এই গ এর কারণে আমরা ক আনবো, ক আনলে বাকি অংশটুকু আমরা পেয়ে যাচ্ছি বাগ দেবী। এটি আমরা স্পেস দিয়েছি এটি বোঝানোর সুবিধার জন্য। তাহলে কিন্তু আমরা এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাগদেবী, এই সন্ধি বিচ্ছেদ হচ্ছে বাক যোগ দেবী। এরপর আমরা পাচ্ছি সদ্গুরু। তাহলে আমরা দেখতে পাচ্ছি ত, এরপর গুরু, গুরু হচ্ছে ঘোষ অল্পপ্রাণ ধ্বনি গ দিয়ে শুরু হয়েছে এবং এই গ দিয়ে শুরু হওয়ার কারণে এই যে ত, অঘোষ অল্পপ্রাণ ত, অঘোষ ঘোষ মহাপ্রাণ দ হয়ে যাবে, অর্থাৎ সদ গুরু। তাহলে এই দ হচ্ছে এখানে সংকেত, দ এর জায়গায় ত বসিয়ে দিলেই আমরা বাকি অংশটুকু গুরু পেয়ে যাব। আশা করি আমরা ধরতে পেরেছি। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আসসালাম।